নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। 2025-26 অ্যাসেসমেন্ট ইয়ারে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল জমা করার পদ্ধতি যেটা আমরা অনলাইনে করে থাকি সেটা কিন্তু এখনও চালু হয়নি, তবে সেটা খুব শীঘ্রই চালু হতে চলেছে। সেই বিষয়ে যখন আপনারা ইনকাম ট্যাক্সের ফাইল করবেন সেই বিস্তারিত ভিডিও আমি নিয়ে আসব। তো এখন এই ভিডিওতে যেটা আমি আলোচনা করতে চলেছি সেটা হলো যে আমরা ঠিক কী কী কারণে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করব এবং কারা কারা করব। এমন অনেক ব্যক্তি আছেন যারা যথেষ্ট পরিমাণে বিভিন্ন সোর্স থেকে ইনকাম করেন, আবার কেউ কেউ যথেষ্টর থেকে একটু কম টাকা হলেও রোজগার করেন, কিন্তু তারা কখনোই মনে করেন না যে তাদের ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করা জরুরি বা প্রয়োজন। তাই তারা সেটাকে ইগনোর করেন এবং ভবিষ্যতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হন। তো আজ এই ভিডিওর মাধ্যমে কতকগুলি পয়েন্টের মধ্য দিয়ে আমি পুঙ্খানুপুঙ্খ আলোচনা করে বোঝানোর চেষ্টা করব যে অ্যাকচুয়ালি কোন কোন কারণে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করতে হয় এবং কাদেরকে করতে হয়। তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখুন এবং ভিডিও দেখার পর নিজেই ডিসিশন করুন যে আপনি ইনকাম ট্যাক্স ফাইল রিটার্ন করবেন কি করবেন না। তো চলুন আমরা মূল ভিডিওটাতে চলে যাই। তো প্রথম পয়েন্ট যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো যে একটা আর্থিক বছরে মানে একটা ফিনান্সিয়াল ইয়ারে 1 লক্ষ টাকার বেশি যদি আপনার ইলেকট্রিক বিল হয়, সেটা বাড়ির হোক বা আপনার কারখানার হোক বা যেখানেরই হোক, আপনার নামে সংযোজিত এরকম যদি বিলটা সারা বছরে 1 লক্ষ টাকার বেশি এসে যায়, তাহলে সেক্ষেত্রে আপনার কিন্তু ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করা জরুরি। 2 নম্বরে রয়েছে, ধরুন আপনি বিদেশে ভ্রমণ করলেন, সেই ভ্রমণ করতে গিয়ে আপনার ভ্রমণের খরচ যদি 2 লক্ষ টাকা বা তার বেশি হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আপনার কিন্তু ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করা জরুরি। 3 নম্বরে, ধরুন আপনি বিদেশ যাত্রা করবেন বা বিদেশে ভ্রমণ করবেন, সেক্ষেত্রে আপনার ভিসার জন্য যে আবেদন করতে হবে, সেই ভিসার আবেদন যদি আপনি করতে চান, তাহলে সেখানেও কিন্তু আপনাকে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করা আপনার জন্য জরুরি। 4 নম্বরে রয়েছে, আপনার ধরুন বিদেশে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে বা বিদেশ থেকে কোনো টাকা দেশের কোনো ব্যাঙ্ক মারফত আপনার কাছে আসে, তাহলে সেক্ষেত্রেও কিন্তু আপনাকে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করতে হবে। একটা সহজ উদাহরণ দিই, ধরুন যারা ইউটিউব করেন, যাদের ইউটিউব চ্যানেল রয়েছে, তাদের কিন্তু বৈদেশিক যেটা আমরা দেখি ডলার আকারে যে টাকাটা আসে, সেটা কিন্তু আপনার দেশীয় ব্যাংকে অর্থাৎ ইন্ডিয়ান রুপিতে কনভার্ট হয়ে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকে, তাহলে সেক্ষেত্রে আপনার কিন্তু ইনকাম ট্যাক্স ফাইল করা কিন্তু জরুরি। এরপরে 5 নম্বরে রয়েছে, আপনার যদি বিদেশে কোনো সম্পত্তি থেকে থাকে, অর্থাৎ এমন কোনো অ্যাসেট যেটা আউটসাইড অফ ইন্ডিয়া, তাহলে সেক্ষেত্রে আপনাকে কিন্তু ইনকাম ট্যাক্স ফাইল রিটার্ন করতে হবে। এর পরের পয়েন্ট রয়েছে যে ধরুন ভবিষ্যৎ পরিকল্পনা, যেমন সরকারি প্রকল্পের অধীনে ধরুন আপনি সোলার প্রজেক্ট করতে চাইছেন, তাহলে সেক্ষেত্রে আপনার কিন্তু ইনকাম ট্যাক্স ফাইল রিটার্ন করা প্রয়োজন। এর পরের পয়েন্ট হচ্ছে, ধরুন একটা আর্থিক বছর মানেই হচ্ছে ফিনান্সিয়াল ইয়ার, সেই ফিনান্সিয়াল ইয়ারেতে আপনার সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি 50 লক্ষ টাকা জমা পড়ে, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে ইনকাম ট্যাক্স ফাইল রিটার্ন করতে হবে। সেটা যে কোনো সোর্স থেকেই আসুক না কেন, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি সারা বছরে 50 লক্ষ টাকা সেভিংস অ্যাকাউন্টে বলছি জমা পড়ে, তাহলে কিন্তু আপনাকে ইনকাম ট্যাক্স ফাইল রিটার্ন করতে হবে। এর পরের পয়েন্ট, যদি এক বা একাধিক কারেন্ট অ্যাকাউন্ট আপনার থেকে থাকে বা একটি আর্থিক বছরেতে এইসব কারেন্ট অ্যাকাউন্ট মিলিয়ে দেখা যায় যে 1 কোটি টাকারও বেশি, 1 কোটি টাকা বা তার বেশি যদি জমা হয়ে যায়, তাহলে আবারও বলছি জিনিসটা কারেন্ট অ্যাকাউন্ট হতে হবে এবং একটি আর্থিক বছরে যদি দেখা যায় যে ওই কারেন্ট অ্যাকাউন্টটিতে আপনার 1 কোটি টাকা বা তার বেশি টার্নওভার হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রেই কিন্তু আপনাকে ইনকাম ট্যাক্স ফাইল রিটার্ন করতে হবে। এরপরে হলো যে ট্রেড লাইসেন্স বা পি ট্যাক্সের আবেদনের জন্য আপনাকে রিটার্ন ফাইল করতেই হবে। পরবর্তী যে পয়েন্টটি নিয়ে আলোচনা করব, ধরুন আপনি নতুন কোনো ব্যবসা শুরু করতে চাইছেন, সেই ব্যবসা শুরু করার জন্য আপনার যে ক্যাপিটাল মানে মূলধন, তার যে সোর্স অর্থাৎ এই ক্যাপিটালটা আপনি কোথা থেকে পেলেন ব্যবসাটা শুরু করার জন্য, তার উৎসটা দেখানোর জন্য আপনাকে কিন্তু রিটার্ন ফাইল করতে হবে। এরপরে রয়েছে, ধরুন বিভিন্ন ব্যবসাদারদের আয়ের হিসাব রাখতে ও ব্যবসায় লোনের আবেদনের জন্য, যে কোনো ব্যবসায়ী তিনি তার আয় ব্যয়ের হিসাব রাখেন, সেটা যৎসামান্য আয় হলেও, এবং সেই হিসাবটা রাখার জন্য আর প্রয়োজনীয় তার ব্যবসাটাকে ধরুন আরেকটু বাড়াবেন, সেক্ষেত্রে ব্যবসায়িক লোন অনেকেই ব্যাংক থেকে নেন,
সেই লোন অ্যাপ্রুভালের জন্য কিন্তু আপনাকে ইনকাম ট্যাক্স ফাইল রিটার্ন করতে হবে। মানে লোন নেওয়ার জন্য আগের 3 বছরের ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করা দরকার এবং প্রতিটি ফিলিংয়ের মাঝে যেন 6 মাসের গ্যাপ থাকে। এরকম একটা উদাহরণ আমি দিচ্ছি, যেখানে ব্যক্তিগতভাবে এরকম একজন চাকুরিজীবী যিনি লোন করতে চাইছিলেন এবং ব্যাংক তাকে সরাসরি কিন্তু প্রিভিয়াস 3টি বছরের ইনকাম ট্যাক্স ফাইল রিটার্নের যে কপি সেগুলো কিন্তু সাবমিট করতে বলে এবং সে ব্যর্থ হয়। তাহলে এই লোন নিতে গিয়ে আপনি যাতে কোনো সমস্যায় না পড়েন, তাতে আপনি ইনকাম ট্যাক্সের যে স্ল্যাব রয়েছে তার আওতায় আসুন আর নাই আসুন, চোখ বন্ধ করে আপনি সিম্পলি ইনকাম ট্যাক্স ফাইল করুন। এরপর চলে আসছি, ধরুন বিভিন্ন পেশার সাথে আমরা যুক্ত থাকি। তো সেই বিভিন্ন পেশার সাথে যুক্ত থাকা ব্যক্তি, যেমন ধরুন উকিল, শিক্ষক, ডাক্তার ইত্যাদি ব্যক্তিদের যে আয়ের উৎস সেটা জানানোর জন্য কিন্তু আপনাকে ইনকাম ট্যাক্স ফাইল করতে হবে। এবং সাথে সাথে এই সমস্ত ব্যক্তি যদি লোনের অ্যাপ্লাই করেন তাহলে তাকে অবশ্যই ইনকাম ট্যাক্সের ফাইল রিটার্ন করতে হচ্ছে শুধুমাত্র তার নিজের প্রয়োজনেতে। এর পরের যে পয়েন্টটি সেটি হলো ব্যবসায় টেন্ডার ড্রপিংয়ের জন্য বিভিন্ন ক্ষেত্রে ব্যবসায় টেন্ডার জমা করতে হয়। তো সেই টেন্ডার ড্রপিংয়ের জন্য কিন্তু আপনাকে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করতেই হবে। এর পরের পয়েন্টটি হলো, ধরুন যাদের টিডিএস বা টিসিএস কেটেছে তা ফেরত পাওয়ার জন্য এক্ষেত্রে ইনকাম বেসিক এক্সেমশন লিমিট ক্রস না করলেও ইনকাম ট্যাক্স ফাইল করা কিন্তু জরুরি। অর্থাৎ ট্যাক্স রিফান্ড ক্লেম করার জন্য আপনাকে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করতে হবে। এর পরের যে পয়েন্ট সেটি হলো, ধরুন আপনার কোনো লিগাল রিকোয়ারমেন্টের প্রয়োজন হলো, মানে কোনো আইনি পরামর্শ বা কোনো আইনগত প্রয়োজনেতে আপনাকে কিন্তু রিটার্ন ফাইল করতে হতে পারে, মানে করে নেওয়াটা উচিত। আর্থিকভাবে সমর্থ এটা প্রমাণের জন্য যে আপনি আর্থিকভাবে সচ্ছল এবং আপনি একটা নির্দিষ্ট পরিমাণ টাকা আপনার লাইভলিহুডের জন্য রোজগার করেন এবং খরচ করেন। তো সেই এস্টাবলিশ ফিনান্সিয়াল ক্রেডিবিলিটি এটা প্রমাণ করার জন্য আপনাকে ইনকাম ট্যাক্স ফাইল করতে হবে। অর্থাৎ ধরুন উদাহরণ হিসেবে আপনি অনেক টাকা মূল্যের বিবাহের গহনা বা সোনা কিনতে গেছেন, তো সেক্ষেত্রে আপনি কোনো গাড়ি কিনতে গেছেন, তাহলে সেক্ষেত্রেও কিন্তু আপনাকে এই আইটি ফাইল করা প্রয়োজন। এরপর হচ্ছে জরিমানা এড়াতে বা কোনো আইনগত নোটিশ এড়ানোর জন্য বা কোনো লেট ফিজ এড়াতে অ্যাভয়েড করার জন্য ঠিক সময়ে ইনকাম ট্যাক্স রিটার্ন আপনাকে ফাইল করতে হবে। মানে কোনো ধরনের কোনো পেনাল্টি, ধরুন আপনি ইনকাম করছেন, আপনি ইনকামের হিসাব রাখেন, কিন্তু আপনি কখন যে ইনকাম ট্যাক্সের স্ল্যাবে এসে গেছেন সেটা হয়তো আপনি খেয়াল করেননি, তো সেক্ষেত্রে আপনাকে হয়তো পেনাল্টি দিতে হতে পারে, আপনার ওপর কোনো লিগ্যাল নোটিশ আসতে পারে, কোনো লেট ফিজ হতে পারে। তো এইসব ঝামেলাতে না গিয়ে আপনি সিম্পলি আপনার আয়ের যে উৎস, আপনার সারা বছরে যা ইনকাম সেটাকে দেখিয়ে ইনকাম ট্যাক্স ফাইল রিটার্ন করুন। এরপরে চলে আসছি প্রবীণ নাগরিকদের ব্যাপারে। ধরুন যাদের বয়স 60 বা 60-এর ঊর্ধ্ব হয়ে গেছে, সেই সমস্ত প্রবীণ নাগরিক যাদের আয় 3 লক্ষ টাকা পেরিয়ে গেছে, সেক্ষেত্রে হতে পারে তাদের যে পেনশন রয়েছে সেই পেনশন থেকে যে টাকাটা আসে বা আয় আসে সেখানে হয়তো তার ইনকাম দেখা যাচ্ছে, বাৎসরিক যে আয়টা আসছে পেনশন আকারে সেটা 3 লক্ষ টাকার বেশি হয়ে যাচ্ছে। তাহলে সেই প্রবীণ নাগরিকদেরও কিন্তু ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করা প্রয়োজন। এর পরের পয়েন্টে রয়েছে, যদি কোনো ব্যক্তি মারা যায় সেই মৃত ব্যক্তির লিগ্যাল হিয়ার, মানে উদাহরণ হিসাবে হাজব্যান্ড মারা গেলে ওয়াইফ বা বাবা মা মারা গেলে পুত্র অথবা কন্যা, এদের প্রোফাইলে হাজব্যান্ড বা বাবার ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করতে হবে। অর্থাৎ যদি কোনো ব্যক্তি মারা যান, সেই মৃত ব্যক্তির যিনি লিগ্যাল হিয়ার হবেন তার প্রোফাইলে হাজব্যান্ড বা বাবার ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল অবশ্যই করা জরুরি। এরপরে রয়েছে, যদি কারোর ক্যাপিটাল গেন থাকে, ইনকাম আসে, যদি কারোর ক্যাপিটাল গেন থেকে ইনকাম থাকে তো সেটা যত সামান্যই হোক না কেন তা জানিয়ে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করা জরুরি। না হলে যেটা হবে, ভবিষ্যতে আপনাকে পেনাল্টি বা লেট ফিজ এসবের ঝামেলায় পড়তে হবে। এরপর যে সমস্ত ব্যক্তিরা ক্রেডিট কার্ড ব্যবহার করেন বা ক্রেডিট কার্ডের মাধ্যমে বিভিন্ন জিনিস কেনা বেচা করেন এবং ক্যাশব্যাক রিসিভ করেন, ভালো করে এই জিনিসগুলো কিন্তু বুঝতে হবে। আমরা এখন বর্তমানে ক্রেডিট কার্ড দিয়ে নানান ধরনের জিনিস কেনা এবং বেচা এবং তার সাথে ক্যাশ রিসিভ করি। তো যারা এই ধরনের কাজের সাথে যুক্ত তাদেরও কিন্তু ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করা জরুরি। আমি এখানে অনেকগুলো এমন পয়েন্ট বলেছি যেগুলো দেখে আপনারা ইগনোর করতে পারেন, কিন্তু আমি জাস্ট রুলসের কথা বলছি, এবার আপনি মানতেও পারেন নাও পারেন। এরপরে যারা বিভিন্ন ইন্স্যুরেন্সের এজেন্ট রয়েছেন
সেই ইন্স্যুরেন্স এজেন্টদের যাদের কমিশন থেকে ইনকাম হয়, তাতে সেটা লাইফ ইন্স্যুরেন্স হোক, পোস্টাল ইন্স্যুরেন্স হোক বা যে কোনো ধরনের ইন্স্যুরেন্স হোক, সেই ইন্স্যুরেন্সের কমিশন থেকে যাদের ইনকাম, তাদের প্রচুর টাকা টিডিএস কেটে রাখে। তাদের সেই টিডিএস ফেরতের জন্য ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করা জরুরি। আর লাস্ট অফ অল যে পয়েন্টটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো যে চাকুরিজীবী যে সমস্ত ব্যক্তি রয়েছেন, তাদের চাকুরি ক্ষেত্র থেকে যে আয়ের উৎস আছে সে বিষয়ে তাদেরকে তো ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করতে হচ্ছেই। সেই চাকুরিজীবীদের নিজেদের বেতনের বাইরে গিয়ে যদি আয় জানাতে ও সঠিক ট্যাক্স প্রদানের জন্য অতিরিক্ত কেটে রাখা টিডিএস রিফান্ড পাওয়ার প্রয়োজন হয়, তাহলে কিন্তু আপনাকে ইনকাম ট্যাক্স ফাইল রিটার্ন করতে হবে। তো এই কতকগুলো পয়েন্ট যদি আপনারা মাথায় রাখেন এবং ভালো করে বোঝার চেষ্টা করেন, তাহলে আপনারা নিজেরাই বুঝতে পেরে যাবেন কাদের ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করা জরুরি এবং কাদের রিটার্ন ট্যাক্স ফাইল করা একদমই কোনো প্রয়োজন নেই। তো এই ধরনের ইনকাম ট্যাক্স সংক্রান্ত আপডেট যদি আপনারা পরবর্তীতে পেতে চান, আমার চ্যানেলটাকে ফলো করুন এবং সাথে সাথে আপনারা যারা আমার চ্যানেলে নতুন, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।